আমাদের টিন হোল্ডার আছে 1,28,00,000 টিন হোল্ডার, এর মধ্যে 72 লক্ষ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না। 46 লক্ষ সাবমিট করেন, তার মধ্যে 30 লক্ষ কোনো ট্যাক্স দেয় না, কারণ তাদের ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের নিচে। ইফেক্টিভলি মাত্র 15 থেকে 16 লক্ষ মানুষ তারা আয়কর দেয় বাংলাদেশে। আমার স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো করে শুনুন, এই 15 থেকে 16 লক্ষ মানুষ বাংলাদেশে যারা ট্যাক্সেবল ইনকাম আছে তাদের আনুমানিক 8%। 8। সো যেটা করতে হবে, আমাদের ট্যাক্স রেভিনিউ বাড়াতে হলে এই যে 8% মানুষ ট্যাক্সেবল ইনকাম আছে ট্যাক্স দেয়, এটাকে কমপক্ষে 50% নিয়ে যেতে হবে। আর দুর্নীতি নিয়ে কথা হয়েছে, এনবিআর এর রিফর্ম দরকার, এবং গত সরকার চেষ্টা করেছিল, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা সবাই দেখেছি যখনই এনবিআর এর রিফর্ম নিয়ে কথা বলা হয় সবাই এর সঙ্গে, দুর্নীতির সঙ্গে যারা জড়িত সবাই রাস্তায় নেমে চলে আসে। গত বছর 2025 সালে এনবিআর এর 3 জন কর্মকর্তার বিরুদ্ধে 146 কোটি টাকা তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে, ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট তারা জালিয়াতি করেছে। তো এই এনবিআর এর দুর্নীতি প্লাস ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ট্যাক্স বেস বাড়াতে হবে, আর আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। এটা একটা, আমাদের আয়ের উৎসে ট্যাক্স কাটা হয় আমি জানি, কিন্তু আয়ের উৎসে, অর্থাৎ আমি কানাডাতে থাকি, আমাদের যেটা করা হয়, আমি এভরি পে চেক হাতে পাওয়ার আগেই টাকা আমার ইনকাম ট্যাক্সটা কেটে নেয়। এখানেও নেয়, কিন্তু সিস্টেমের ডিফারেন্সটা আছে। সো ট্যাক্স বেস বাড়িয়ে আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। আমাদের দেশের আরেকটা সমস্যা হচ্ছে রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে আমাদের 85% এমপ্লয়মেন্ট ইনফর্মাল সেক্টরে, 85%। তো সেটা একটা বড় সমস্যা, কেন ট্যাক্স রেভিনিউ কম। আমাদের জিডিপির 35 থেকে 40% আসে ইনফর্মাল সেক্টর থেকে, যেটা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়। আর আমাদের যেটাকে বলি ব্ল্যাক ইকোনমি, সেটাও প্রায় জিডিপির 20 থেকে 30%। সো এই যে প্রবলেমগুলো বলছি, এগুলো সবগুলোর সাথে আসলে দুর্নীতি সম্পৃক্ত। সো ঘুরে ফিরে আমরা যে রিফর্মের কথাই বলি না কেন, নাম্বার 1 হচ্ছে আমাদের দুর্নীতি কমাতে হবে, এর কোনো বিকল্প নাই। সো ট্যাক্স রিফর্ম এবং এই যে ইকোনমিক রিফর্ম, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের যে প্রবলেমগুলো বললাম কি করতে হবে সেটাও সংক্ষেপে বললাম। প্রশ্ন হলো, এই রিফর্মগুলো কি আমরা এই সরকারের থেকে আশা করতে পারি? আমার উত্তর হলো না, সেটা মোটেই হবে না। কারণ হচ্ছে বর্তমান সরকার আমাদের যে সংস্কারের যে মেইন প্রস্তাব গণভোটের মাধ্যমে হওয়ার কথা ছিল, সেটাকে রিজেক্ট করেছে, যেটাকে আমরা বলতে পারি যে জনগণের সাথে প্রতারণা করেছে। সো এই সরকারের কাছ থেকে এই রিফর্ম আশা করা যাবে না। এবং এই জুলাই সনদে যে রিফর্মগুলো ছিল, সেগুলো যদি ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে এই যে ট্যাক্স রিফর্ম প্লাস ইকোনমিক রিফর্ম, ব্যাংকিং সেক্টর রিফর্ম, সব এগুলোর মধ্যে ছিল। এবং ছিল বলে জেনেই তারা কিন্তু এই গণভোটটাকে রিজেক্ট করেছে, কারণ তারা সংস্কার চায় না, কারণ সংস্কার করা মানেই হচ্ছে দুর্নীতি কমে যাওয়া। সো আমার এনসিপির কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি রিফর্ম করতে চান সত্যিকার অর্থে বিভিন্ন সেক্টরে, তাহলে আপনাদের দুর্নীতির নিয়ে ইফেক্টিভলি কাজ করতে হবে। আমি আশা করব 5ই আগস্ট আমাদের নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ এখানে আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। 5ই আগস্ট তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে, আমি মনে করি সেটা ভুল করেছে 5ই আগস্ট রাতে। সেই ভুলের মাসুল জাতি দিতে শুরু করেছে এবং আরও অনেক বছর দিতে হবে। আমি এনসিপির নেতাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই সংস্কারের বিষয়ে সংসদে এবং সংসদের বাইরে শুধু বক্তৃতা না, ইফেক্টিভলি কীভাবে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে যতটুকু আগানো যায়, সেই প্রেশারটা তারা অব্যাহত রাখবে। তারা যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এনসিপি ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। আমরা সেটা মোটেও চাই না। দেশের তরুণ প্রজন্ম কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। সো আশা করি এনসিপি সেই ভূমিকা সংসদের বাইরে শুধু বক্তৃতা নয়, তারা কাজ করে দেখাবে যে তারা সংস্কারের জন্য অপোজিশনের থেকেও তারা যে ইফেক্টিভ ভূমিকা রাখতে পারে, সেটা যেন সেই চেষ্টাটা তাদের অব্যাহত থাকে। ধন্যবাদ সবাইকে।